নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। এটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সরকার, তাই ছুট দিয়ে রেখেছে বিস্ফোরক মিঠুন। গঙ্গাসাগরে শুভেন্দুর সভা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। দল গঠনের ঘোষণার পরই চাপে হুমায়ুন, কি পদক্ষেপ নেওয়া হতে পারে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে? 1 লাখ মতুয়ার নাম বাদ, শান্তনুর মন্তব্যের পরই অশান্তি ঠাকুরবাড়িতে, দুপক্ষের অনুগামীদের হাতাহাতি। 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট কি এসআইআর গ্রহণযোগ্য? বড় নির্দেশ হাইকোর্টের। দলনেত্রীর নির্দেশ, শুক্রেই কর্মীদের সঙ্গে বৈঠকে অভিষেক। শান্তির দ্বীপ এসেও ঘরে ঘরে নিজের লেখা সুর করা গান পোস্ট করে মেরি ক্রিসমাস জানালেন মুখ্যমন্ত্রী। পাশবিক অপরাধ, অবশেষে দীপু দাসের হত্যার দায়িত্ব নিল ইউনূস সরকার, পরিবারকে দেখাশোনার আশ্বাস। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাই, ন্যায় বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার। শীতবিলাসীদের জন্য সুখবর, 27 ডিসেম্বর পর্যন্ত নামবে তাপমাত্রা। জেনে নিন আপনার জেলার পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো। পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে গায়িকা লগ্নচিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়ার ঘটনা, সব মিলিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। চন্দননগরের এক সভা থেকে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবেই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর পথে এগোচ্ছে এবং দুষ্কৃতীদের কার্যত খোলা ছুট দিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেন, বাংলায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে তিনি বাংলাদেশে আছেন কিনা। ওপারে হারমোনিয়াম কেড়ে নেওয়া হচ্ছে আর এপারে মায়ের গান গাইতে বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির জন্য সরাসরি রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি। মিঠুন স্পষ্ট করেন, বিজেপি কোনো ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং তাদের বিরোধিতা তাদেরই বিরুদ্ধে যারা দেশের ক্ষতি করতে চায়। তার অভিযোগ, তৃণমূল সরকার সেই ধরনের লোকেদেরই প্রশ্রয় দিচ্ছে। বাংলাদেশের হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার বেগবাগানে হওয়া বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়েও ক্ষোভ উগরে দেন মিঠুন। প্রশ্ন তোলেন, বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করাও কি বাংলায় অপরাধ? তার হুঙ্কার, যতদিন শরীরে রক্ত আছে বাংলাকে বাংলাদেশ বানাতে দেবেন না তিনি। একই সঙ্গে বিজেপি কর্মী, অরাজনৈতিক সাধারণ মানুষ ও বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান। এই ঘটনার প্রসঙ্গে আগেই মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বেগবাগানের অনুষ্ঠান ছিল অরাজনৈতিক, অথচ পুলিশ অযথা লাঠিচার্জ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও কটাক্ষ করেন। ঝাড়গ্রামের পর এবার গঙ্গাসাগর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়ে বলেছেন, 7,000 সমর্থক নিয়ে সভা করতে পারবেন শুভেন্দু। সঙ্গে আরও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে। মূলত গঙ্গাসাগরে সভা করার অনতি থাকলেও অনুমতি দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে। সাগর থানার ওসির তরফে তা মহকুমা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছিল। চিঠিতে জানানো হয়েছিল, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে। সঙ্গে লেখা ছিল, জেড ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যের বিরোধী দলনেতা। ভিআইপি প্রটোকলে বিকল্প রাস্তা নেই, সভাস্থলে আসার বিকল্প রাস্তা নেই। আর সভা আয়োজন করলে অন্তত 10,000 লোক হবে। সেই কারণেই অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের তরফে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফে জানানো হয়েছে, আজ বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই সভা করার অনুমতি থাকবে। সঙ্গে বিচারপতি জানিয়েছেন, 50টি মাইক্রোফোন এবং 8টি স্পিকার লাগিয়ে সভা করা যাবে। 7,000 সমর্থক নিয়েও এই সভা করা যাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে আগামী 28 ডিসেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঝাড়গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও বুধবার এই রায় দিয়েছেন। এ নিয়ে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বলেছেন, আজই কলকাতা হাইকোর্টের শীতলকালীন ছুটির আগে শেষ কার্যদিবস। ফলে যদি 26 ডিসেম্বর মহকুমা শাসক সভার অনুমতি না দেন, তাহলে আবেদনকারীর হাতে আর কোনো আইনি প্রতিকার থাকবে না। কারণ হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ বসবে 29 ডিসেম্বর, অর্থাৎ সবার নির্ধারিত দিনের পর।
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করার পরই সমস্যায় পড়তে পারেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার বর্তমান দলগত অবস্থান কি তা জানতে তাকে ডেকে পাঠাতে পারেন বিধানসভার স্পিকার। এই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হুমায়ুনকে ডেকে পাঠালেন স্পিকার। নতুন দল ঘোষণা করার পরই বিধানসভার স্পিকারের নজরে এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, হুমায়ুন কবিরকে ডেকে তার বর্তমান রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা হতে পারে। স্পিকার জানান, শৃঙ্খলা ভঙ্গনের অভিযোগে তৃণমূল কংগ্রেস আগেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। সেই সংক্রান্ত কাগজপত্র ইতিমধ্যেই বিধানসভার কাছে জমা পড়েছে। কিন্তু সোমবার মুর্শিদাবাদে জনসভা করে হুমায়ুন যে নতুন দল গঠনের ঘোষণা করেছে সে বিষয়ে বিধানসভাকে কিছু জানাননি তিনি। তাই তিনি এখন কোন দলে আছেন তা স্পষ্ট করতেই তাকে তলব করা হতে পারে। স্পিকার আরও বলেন, যদি দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো অভিযোগ জমা পড়ে তাহলে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। সোমবার মুর্শিদাবাদে জনসভা করে হুমায়ুন কবির তার নতুন দলের আত্মপ্রকাশ ঘটান। সেই সভা থেকেই হলুদ, সবুজ ও সাদা রঙের দলীয় পতাকা প্রকাশ করা হয়। একই সঙ্গে দলের ইশতেহারও প্রকাশ করেন তিনি। কিছু বিধানসভা আসনে দলের প্রার্থীদের নামও ঘোষণা করেন হুমায়ুন। সেই সভা থেকেই হুমায়ুন কবির দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর যে সরকারই গড়ুক না কেন তার দলকে বাদ দিয়ে সরকার গঠন করা সম্ভব হবে না। এর আগেই তিনি বলেছিলেন, রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে ২০২৬ সালের নির্বাচনে মোট ১৩৫টি আসনে প্রার্থী দেবেন তিনি। তার দাবি, অন্তত ৯০টি আসনে জিতে তার দল রাজনীতিতে কিং মেকার হয়ে উঠবে। এইসব ঘোষণার মধ্যেই এবার বিধানসভার স্পিকারের সম্ভাব্য পদক্ষেপ ঘিরে হুমায়ুন কবিরের ওপর চাপ আরও বাড়ল। ৫০ লক্ষ রোহিঙ্গা বাদ দিতে গিয়ে যদি ১ লক্ষ মতুয়া বাদ যায় তাতে আপত্তি নেই শান্তনু ঠাকুরের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন মন্তব্যের পরই গর্জে উঠলেন ঠাকুরবাড়ির অপর সদস্য মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখাতে বুধবার ঠাকুরবাড়িতে জমায়েত করেন মমতা বালা ঠাকুরের ডাকে মতুয়ারা। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ ওঠে, পিছন দিক দিয়ে বিজেপি ছুরি মারছে। সেই অভিযোগের লিফলেট বানিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তারা। পাল্টা শান্তনু ঠাকুর বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিজেপির কর্মসূচি নিয়েছেন ঠাকুরবাড়িতে। তবে মমতা বালা ঠাকুরের এই ভাবনা আসলে মূর্খতা, এমনই দাবি শান্তনু ঠাকুরের। যদিও বুধবার মতুয়াদের দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হাতাহাতি পর্যন্ত গড়ায়। প্রাক্তন সংসদ তথা তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুরের অনুগামীদের সঙ্গে অশান্তি বাধে শান্তনুর অনুগামীদের। প্রসঙ্গত, মঙ্গলবারই শান্তনু বলেন, কেন্দ্রকে সহযোগিতা করতে গিয়ে আমাদের যদি কোনো সমস্যা সহ্য করতে হয় আমরা প্রস্তুত। ৫০ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমের নাম বাদ দেওয়ার জন্য যদি আমার সম্প্রদায়ের ১ লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতেও কোনো আপত্তি নেই। শান্তনু ঠাকুরের করা এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ঠাকুরবাড়ি প্রাঙ্গণ। নির্বাচনের জন্য যে ঝাঁপিয়ে পড়তে হবে দলের শীর্ষ থেকে বুথ স্তরের প্রতিটি কর্মীকে গত ২ মাসে একাধিক বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এসআইআর পর্বেই বুথ লেভেল কর্মী নিয়োগ থেকে বাড়ি বাড়ি ভোটারদের সঙ্গে জনসংযোগের কাজ চলছে। এবার এসআইআর এর শুনানি পর্বে ফের একবার রাজ্যের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবারই করবেন বৈঠক। গত সোমবার নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের বৈঠকে জানিয়েছিলেন, কর্মীদের নিয়ে মেগা বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী ২৬শে ডিসেম্বর নেত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করে দলের নির্দেশ ও বার্তা তুলে ধরবেন। দলের পদাধিকারী ও ভোট ম্যানেজারদের প্রায় ৫,০০০ কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করতে পারেন অভিষেক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বৈঠকে তৃণমূলের বিএলওদের দিক নির্দেশিকা দিয়েছিলেন। এসআইআর প্রক্রিয়ায় কী করণীয় তা জানিয়ে পুরো মাত্রায় নজরদারি ও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। একই সঙ্গে জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই অভিষেক একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সেই মতো আগামী ২৬শে ডিসেম্বর ৫,০০০-এর বেশি তৃণমূলের জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। একই বৈঠকে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের কী ভূমিকা হবে তা যেমন ফের একবার জানিয়ে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারের অভিমুখ কী হবে তাও স্থির করে দেবেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে উন্নয়নের পাঁচালী নামে একটি রিপোর্ট কার্ড তৈরি হয়েছে। সেই রিপোর্ট কার্ডকে হাতিয়ার করেই কিভাবে বাংলা জুড়ে বৃহৎ মাত্রায় প্রচার করা হবে তার রূপরেখাও তৈরি করবেন অভিষেক।
মানুষের দুয়ারে বাংলার মা মাটি মানুষের সরকারের উন্নয়নকে যেমন তুলে ধরতে হবে, তেমনি সবর হতে হবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও। বাংলা বিরোধী বিজেপির মুখোশ খুলে দিতে হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৬শে ডিসেম্বরের বৈঠক থেকে এক প্রকার স্থির করে দেবেন ২০২৬-এর নির্বাচনের প্রচারের অভিমুখ। নির্বাচনের আগে আগামী ৩-৪ মাস তৃণমূলের দলীয় কর্মসূচি কী হতে চলেছে, কাকে কেমন ভূমিকা নিতে হবে, তাও স্থির করে দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশেষে অপেক্ষার অবসান। বড়দিনের আমেজ গায়ে মেখেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। আবহাওয়া দফতর জানিয়েছে ২৫শে ডিসেম্বর থেকেই রাজ্যে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে পারদ ৮ ডিগ্রিতে নামতে পারে, যা হাড় কাঁপানো ঠান্ডার ইঙ্গিত দিচ্ছে। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস হলেও শুক্রবার তা এক ধাক্কায় ১৩ ডিগ্রিতে নামতে পারে। আগামী ২৭শে ডিসেম্বর শনিবার পর্যন্ত এই নিম্নমুখী পারদ বজায় থাকবে বলেই পূর্বাভাস। তবে বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কুয়াশার সতর্কতা। শীতের কামড়ের সঙ্গেই পাল্লা দিচ্ছে ঘন কুয়াশা। দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়াতে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে মালদহ সর্বত্রই কুয়াশার চাদর। ডুয়ার্সে সকাল ৯টার পরেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। পাহাড়ে দার্জিলিংয়ে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে কনকনে ভাব বেশি থাকবে, সেখানে তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।